ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। দেখছেন TV9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি 5 এডিটর্স। আজ আমাদের 5 জন এডিটরের মুখোমুখি এমন একজন যিনি রাজনীতির ময়দানে পা রাখার কয়েক মাসের মধ্যেই প্রথমে বিধায়ক, কয়েক বছরের মধ্যেই সাংসদ, যিনি বারংবার মুখ খুলে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন। নিন্দুকেরা বলেন তিনি কুকথার রাজনীতি করেন, কিন্তু চরম নিন্দুকও বলতে পারেননি এখনো পর্যন্ত তিনি কারোর থেকে 5 পয়সা খেয়েছেন। সেই মানুষটি যার নেতৃত্বে এখনো পর্যন্ত এই রাজ্যে বিজেপি সব থেকে ভালো ফল করেছে, সেই মানুষটি যার একটা বাইটের জন্য আপমর সাংবাদিক কুল অপেক্ষা করে থাকেন। প্লিজ ওয়েলকাম আজ আমাদের অতিথি দিলীপ ঘোষ। দিলীপ বাবু স্বাগত। প্লিজ দিলীপ দাকে আজকে প্রশ্ন করবেন আমাদের এডিটররা। কে কে রয়েছেন চট করে দেখে নিই। অনির্বাণ চৌধুরী, তিলোত্তমা মজুমদার, ঝন্টু বড়াইক, গার্গী গুহ ঠাকুরতা, সৈকত বসু। দিলীপবাবু, আমরা এই অনুষ্ঠানে একেবারে খুল্লা আলোচনা করি, চাঁচাছোলা প্রশ্ন করি। সাংবাদিক কুলে একটা কথা প্রচলিত আছে যে সকালবেলা দিলীপ ঘোষ, দুপুরবেলা কুণাল ঘোষ, এই দুটো অ্যাসাইনমেন্ট আমাদের বাধা ধরা থাকে। আমরা অনেকেই ভেবেছিলাম যে আপনাকে যখন দল সভাপতির পদ থেকে সরিয়ে দিল তখন বোধহয় আপনি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাবেন না, কিন্তু আপনি যাচ্ছেন, আপনি কথাও বলছেন। আমি একজন পার্টির কর্মী হিসাবে আর পুরো সময়ের কর্মী হিসাবে পার্টির যে দায়িত্ব সেটা পালন করা আমার দায়িত্ব, সেটা আমি চেষ্টা করি। কিছু ব্যক্তিগত অভ্যাস আছে নিজের মন মেজাজ শরীর ঠিক রাখার জন্য, একটা রুটিন আমি ফলো করি, সেটা সারা বছর আর বহু বছর ধরে, তো সেটা আমি পাল্টাই না। আমরা যাই এডিটরদের কাছে। অনির্বাণ চৌধুরী প্রথম প্রশ্ন। অনির্বাণ দা। দিলীপবাবু, 2019 বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির একটা আনপ্রেসিডেন্টেড রাইজ, 18টা সিট। 2024 দিলীপ ঘোষের প্রিয় মেদিনীপুর শহর থেকে অলমোস্ট জোর করে বার করে দেওয়া হলো, নিয়ে যাওয়া হলো দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। অত্যন্ত অনিচ্ছার সঙ্গেই হয়তো গেছেন। দলে কি মনে হয় যে আপনি একটা আউটসাইডার হয়ে গেছেন, আপনার কোনো ইম্পর্টেন্স নেই, আপনি ব্রাত্য দলে? দেখুন, যে রাজনীতিক কর্মী যে পুরো সময় রাজনীতি করে তার এই ধরনের চয়েস থাকে না। পার্টির প্রয়োজনে পার্টি ডিসিশন নেয়। আচ্ছা, আপনি বলুন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ট্রেডিশনাল সিট ছেড়ে তার অন্য জায়গায় চলে গেছেন লড়তে, স্বেচ্ছায় গেছে। একজন জিতেছেন, একজন হেরেছেন। কেউ হারতে স্বেচ্ছায় যায় কি? ঠেলায় পড়ে যায়। আর দিলীপ ঘোষকে বলা হয়েছে আমি তো ওই মানে বন্দুকের গুলি, ট্রিগার টিপলে চলে যেতে, এটা আমরা শিখেছি, এটা ডিসিপ্লিন। এইভাবে আমি 40 বছর সামাজিক জীবনে কাজ করে এসেছি, এখনও তাই করছি এবং জিতার জন্যই গেছি, জিতবো, এটা বাকিরা কেউ বলতে পারবে না। বেশ, আমাদের গেস্ট এডিটর তিলোত্তমা মজুমদার। ধরুন, যখন থেকে মোটামুটি বিজেপি সর্বভারতীয় দল হিসেবে একটা সংখ্যাগরিষ্ঠ জায়গাতে পৌঁছচ্ছে, তখন থেকেই আমরা দেখছি যে বিজেপির দার্শনিক যে উপস্থাপনা সেটা হচ্ছে হিন্দুত্ব কেন্দ্রিক। তো আপনার কি মনে হয় যে আজকে যে বিজেপির এই একেবারে সর্বাত্মক একটা গরিষ্ঠতা রয়েছে দু একটা জায়গা বা সামান্য কিছু জায়গা বাদ দিয়ে আমাদের দেশে, সেটা কি এই যে ভারতের জনগণের মধ্যে একটা বিরাট অংশের মধ্যে হিন্দুত্বের প্রতি এই মানে কি বলবো, মানে আনুগত্য ছিলই এবং তারা প্রত্যাশাই করছিল যে কোনো একটা ক্ষমতা এসে সেটাকে বাড়িয়ে তুলুক, নাকি বিজেপি নিজে প্রচার করে এই হিন্দুত্বটাকে মানুষের মধ্যে চাড়িয়ে দিচ্ছে, বা আদৌ এর দরকার ছিল? হিন্দুত্ব ব্যাপারটা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন। আমরা বলি হিন্দুত্ব হচ্ছে ন্যাশনাল ওয়ে অফ লাইফ, এই দেশের যে রাষ্ট্র জীবন, ন্যাশনালিটি, ওটাই হিন্দুত্ব। এ নিয়ে আপনার ধারণা আলাদা, আমার আর হতে পারে। সেজন্য বিজেপি হিন্দুত্ব শব্দ কোথাও ব্যবহার করে না। আমরা বলি কালচারাল ন্যাশনালিজম, সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, আর সেটা ডাইরেক্ট ইনডাইরেক্টলি হিন্দুত্ব। অনেকে বলে হিন্দু শব্দ বিদেশিরা দিয়েছে, সে নিয়েও তর্ক বিতর্ক আছে, প্রোনাউন্সিয়েশনের সমস্যা ইত্যাদি নিয়ে। তো এই হিন্দু, আমাদের বিষ্ণু পুরাণে হিন্দুত্বের কথা আছে, হিন্দু মহাসাগরের কথা আছে, বিভিন্নভাবে অপভ্রংশ, যেহেতু হাজার বা লক্ষ বছর প্রাচীন আমাদের এই রাষ্ট্রজীবন, সেই জন্য বিবর্তন হয়েছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলবে, বিদ্বান লোকেদের কথা। তো আমরা এই দেশের যে পরম্পরাগত জীবন পদ্ধতি, যে মূল্যবোধ আমরা মেনে চলি, যেটা আমাদের সবার জীবনে আছে। হয়তো বলবেন যে অন্য ধর্মের লোক আছে, হতে পারে, তারা পরে এসছেন এখানে, তারাও এখানকার রাষ্ট্রজীবনকে মেনে নিয়েছেন, তারাও রাম কৃষ্ণকে অস্বীকার করতে পারবে না, কারণ
তাদের রক্ত আমাদের রক্ত এক আছে, এটা কেউ মানুক না মানুক। বিবিধতার কারণে, বিদেশি আক্রমণের কারণে কিছু পরিবর্তন হয়েছে। আর ভারতের জীবন পদ্ধতিতে আপনি কোন মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, কি খাবেন, কোন ঠাকুরের পুজো করবেন, কখনো ঝগড়া হয়নি। এখন রাজনৈতিক কারণে অনেক কিছুই হচ্ছে, এটা আমরা মেনে নিচ্ছি। আমাদের পূর্বপুরুষরা এক জায়গায় থেকে যে কোনো সমস্যা নাই। বিজেপি এটাই মনে করে, ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমরা কাউ কিছু বলি না। হিন্দুত্ব হচ্ছে এক কথায় সমস্ত ভারতীয়কে বাঁধার একটা বাঁধন মাত্র। বেশ, আমাদের গেস্ট এডিটর ঝন্টু বড়াই, ঝন্টু বাবু। নমস্কার দিলীপবাবু, আমি প্রশ্নটা হচ্ছে আপনি এ রাজ্যের সফলতম বিজেপির সভাপতি, সংগঠক, এবং বিজেপি এবং পলিটিক্যাল ভ্যাটিকানাইজেশনে দিলীপবাবু একটি প্রতীক, অস্বীকারের একদম জায়গা নেই। সেই দিকটাকে পাথেয় করে 21-এর নির্বাচনে আপনার হাত ধরে যখন দল ত্যাগী অন্য দল থেকে রেজিমেন্টেড বিজেপি নামক একটি দল, আরএসএসের মতাদর্শে রেজিমেন্টাইজ করা দলে যখন বিভিন্ন দল থেকে বিভিন্ন মতাদর্শের লোক ঢুকতে শুরু করলো, তার চরম পরিণতিটা হলো 21-এর নির্বাচনের একটা বড় বিপর্যয়। সেটা একটা বড় কারণ। সেটা কি নিজে তার দায় আপনি একবার মনে করেন সেটা আপনি দায়ী? দেখুন, রাজনীতি বাধ্যবাধকতা কিছু থাকে, আপনি পরিস্থিতিকে অ্যাভয়েড করতে পারবেন না। আর দেখুন, আমরা 4-6% পার্টি ছিলাম, আজকে 40% ভোট পেয়েছি। তো আসবে ঘটে, তো মঙ্গল গ্রহের লোক আসবে না? এই সমাজের যারা মানুষ আছেন, যারা ভোটার আছেন, যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, তারা তাদের মতাদর্শ চয়েস চেঞ্জ করেন। তারা কংগ্রেসে ছিলেন, সিপিএমকে সমর্থন করেছেন, আবার টিএমসিকে, তারা তাই জিতেছে। আজ সে একটা বড় অংশ আমাদের দিকে এসছে, তারা সিপিএম কংগ্রেসের বেশি সাপোর্টার, অ্যান্টি টিএমসি। তাদেরকে আমরা আনতে সক্ষম হয়েছি আমাদের আন্দোলনের দ্বারা, আমাদের নীতির দ্বারা, যাতে আমরা টিএমসিকে হারাতে পারি। তারাও সেটাই চান। তো সেই জন্য অন্য দল থেকে আসা এমন কোনো দল নেই যেখানে বাইরে থেকে আসেনি। ভারতীয় গণতন্ত্র বা গণতন্ত্রের অধিকার আছে, মানুষ তার চয়েস চেঞ্জ করবে। প্রশ্ন আপনি যেটা বলছেন রেজাল্ট আমার তো মনে হয়েছে 3 থেকে 77 রেজাল্ট, এটা ঐতিহাসিক। আপনি বলুন কোন রাজ্যে কোন দল কবে করতে পেরেছে? নাই, বাংলায় তো নাই। এত বড় বিরোধী দল, 77 আসন, একটা বিরোধী দল কবে এসছে? আমার মনে হয় 30 বছরের মধ্যে বোধহয় ছিল না বাংলায়। জাম্প তো করেছি আমরা, হ্যাঁ, আমাদের টার্গেটটা একটু বড় ছিল, আমরা স্বপ্ন দেখিয়েছিলাম, লোক বিশ্বাসও করেছিল, এবং পরিবেশ তৈরি করতে বিজেপি ক্ষমতায় আসছে। অসম্ভব ছিল। দিলীপ ঘোষ কমপক্ষে এটা ভাবেনি যে আমরা মেজরিটি পেয়ে যাবো, সরকার হয়ে যাবে। পরিবেশ তৈরি হয়েছিল, রাজনীতি অনেক কিছু হয়। ত্রিপুরা 0 থেকে আমরা সরকার করলাম, হয়ে যেতে পারে। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ আমাকে ডেকে ডেকে বলছে আপনারা সরকার করছেন, বলেছে, হয়নি। কিন্তু আমি মোটে অখুশি নই। বেশ, আমাদের নেক্সট এডিটর গার্গী গুহ ঠাকুরতা। দিলীপবাবু, আমি ঝন্টুবাবুর প্রশ্নের একটা এক্সটেনশন হিসেবে জিজ্ঞেস করছি। দল বদলুদের নিয়ে আপনার মনোভাব মোটামুটিভাবে সুবিদিত। সেখানে দল বদলুরা আজ রাজ্য বিজেপিতে ছড়ি ঘোরাচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, দল বদলু এই ধরনের শব্দ আমার মনে হয় এটা বলার জন্য ভালো। আর কোন টিএমসি পার্টি ক্ষমতায় আছে বলুন তো? সেখানে অরিজিনাল টিএমসি বলতে কি? সমস্ত পার্টি থেকে নিয়ে আসে, বেশিরভাগটা কংগ্রেস। যারা আজকে ক্ষমতায় আছেন সব অরিজিনালি কংগ্রেসি। তারা আবার সেখান থেকে আমাদের কাছে কিছু লোক চলে এসেছেন। তো সেই জন্য এই দল বদল করাটা গণতন্ত্রের অংশ হয়ে গেছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আর কেন বদলাবে না? দুনিয়াতে সব জায়গায় পরিবর্তন, যে মতাদর্শ, কেউ তো কমিটেড নয়। আমি বলি যে সিপিএম ছিল, তার একটা কমিউনিজম ছিল, 5% লোক আদর্শ নিয়ে কাজ করতো, বাকিরা তো জনতা সাপোর্ট করতো। আজকে টিএমসিকে সাপোর্ট করছে, বিজেপিকে করছে। তারা বাংলার, পশ্চিমবঙ্গ প্রদেশের উন্নতি হোক, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং আর্থিক উন্নয়ন হোক, সেটি সেজন্য ভোট করেন। তারা দেখছেন যে এই পার্টিকে হচ্ছে না, ওই পার্টির দিকে গেলেন। রাজনীতির ক্ষেত্রেও বহু মানুষ হয়তো কোনো কারণে তারা টিএমসিতে চলে এসছেন, যে সিপিএমের অত্যাচার থেকে বাঁচাবে। তারপরে দেখুন এই পার্টির দ্বারা হচ্ছে না। সর্বোপরি তারা মানুষের জন্য, পশ্চিমবাংলার জন্য যদি কাজ করেন, আমার মনে হয় তাদের দোষের কোনো কারণ নেই। এই পার্টিতে এখানকার আদর্শ নিয়ে, এখানকার ডিসিপ্লিন যে কাজ করেন, ভালো। আর তার যদি যোগ্যতা থাকে, তাকে আপনার লিডারশিপ দিতেই হবে। আমাদের মুখ্যমন্ত্রীকে আটকাবার চেষ্টা হয়নি, অন্য পার্টি, তার নিজের পার্টি ছাড়তে হয়েছে, তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। সফলতা বলতে পারেন আপনি। তো আমাদের পার্টিতেও যারা এসছেন, তারা অনেকে প্রতিষ্ঠিত নেতা, নিজেকে প্রমাণ করেছেন, জনগণ তাদেরকে স্বীকার করেছে। আমরা কেন স্বীকার করবো না? নেক্সট সৈকত বসু। নমস্কার দিলীপবাবু, আমি এই প্রসঙ্গেই একটু বলছি। আপনারা যখন এসেছিলেন কেন্দ্রে, জাতীয় স্তরে, আপনারা বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারতের কথা। তা এখন দেখা যাচ্ছে কংগ্রেস ছেড়ে দলে দলে লোক জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে তো বটেই আপনাদের দলে এসছে। যেমন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হেমন্ত বিশ্ব শর্মা, জিতিন প্রসাদ, নামের শেষ নেই, এবং তারা যথেষ্ট উচ্চ পদে ক্ষমতায়। তো কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়ে আপনারা কি কোথাও কংগ্রেস পূর্ণ বিজেপি গড়ে ফেললেন না?
দেখুন, কংগ্রেস মুক্ত করতে গেলে তো কংগ্রেসকে আপনাকে প্রথম কথা ইলেকশনে গণতন্ত্রটাকে আপনাকে হারাতে হয়। তো সেটা আমরা চেষ্টা করি, হারিয়েছি। আজকে দেখুন 50-72 এর মধ্যে সংখ্যা চলেছে, যারা 405 সংখ্যা ছিল একসময় সিট, এত 60 বছর ধরে রাজত্ব করেছে, তাতে করেছি। কংগ্রেস মুক্ত মানে তাকে শেষ করে দেওয়া, মেরে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এটা তো করতে পারেন না, গণতন্ত্রের মাধ্যমে করতে, এটা স্লোগান। আর তার মধ্যে যদি যোগ্য ব্যক্তি থাকে, যেমন অন্য পার্টি থেকে আমাদের পার্টিতে এসছেন, তাকে আমরা নিয়েছি। সেসব লোকগুলো নিঃসন্দেহে তার পরিবার, তার ব্যক্তিগত কন্ট্রিবিউশন, সমাজে তার স্বীকৃতি, এগুলো আছে, তাই আমরা নিয়েছি। পার্টি লাভবান হয়েছে। বিশ্ব শর্মা আমাদের এসছেন, তিনি আজকে মুখ্যমন্ত্রী, এবং তিনি খালি আসাম নয়, নর্থ ইস্টকে পুরো পাল্টে দিয়েছেন, তার বড় কৃতিত্ব আছে, পুরো পার্টির পেছনে ছিল। তো এগুলো তো আপনাকে নিতেই হবে, আর যদি না নিই তাহলে কংগ্রেস মুক্ত হবে কী করে? কংগ্রেস থেকে মুক্ত করে আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু আর একটা অভিযোগ তার সঙ্গে উঠছে যে বিজেপি একটা ওয়াশিং মেশিন পার্টি, যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারাই বিজেপিতে এসে সৎ এবং স্বচ্ছ রাজনীতিকে পরিণত হচ্ছেন। আপনারা এই অভিযোগটাকে কিভাবে দেখেন? সবার ক্ষেত্রে এটা আপনি বলতে পারেন না। লোক পাল্টাবে, পার্টি পাল্টাবে, পরিস্থিতি পাল্টাবে, তার ভিতর দিয়ে আপনাকে বেছে নিতে হবে। আপনি যদি ঠিক না করেন, ঠিক লোককে না নেন, তো আপনাকে সাজা পেতে হবে। তো আমরা কাউকে তো ক্লিন চিট দিইনি, কাউকে সার্টিফিকেট দিন, দেখো ভাই এ একদম ঠিক আছে আমাদের পার্টিতে এসে, না, তার জন্য আইন আদালত আছে। যাদের অধিকারীকেও দেননি, যার না, আমি বলছি তার কেস চলছে, তো তার কেস তুলে নেওয়া হয়নি। আর এরকম কয়েকশো লোক এখানে বাংলায় আছেন যাদের নামে কেস আছে, বিভিন্ন পার্টিতে আছেন। তো যদি কোর্ট তাকে সাজা দেয় বা হিয়ারিং হয়, তাকে তার ফেস করতে হয়। তিনি আগেও গেছেন, ডাকলে পরেও যাবেন। আর তিনি স্বীকার করেছেন যে কমপ্লেন তার বিরুদ্ধে, হ্যাঁ আমার বিরুদ্ধে একটা কমপ্লেন, তিনি তো প্রকাশ্যে বলেছেন। আর সেটা যদি অপরাধ হয়, আমি বলেছি অনেকবার, আমাদের পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন বঙ্গালী লক্ষ্মণ, তাকে কেউ 1 লাখ টাকা দিয়েছিল, পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট। আপনি ভাবুন, আপনারা শুনেছেন অ্যাকাউন্টে কত টাকা আছে, কন্ট্রোভার্সি কত হাজার কোটি টাকা। তো সেই পার্টির প্রেসিডেন্টকে 1 লাখ টাকা কেউ দিয়েছে, উনি নিয়েছেন, স্বীকার করেছেন। কিন্তু কোর্ট বলল না, এটা আপনি বেআইনিভাবে, অনৈতিকভাবে টাকা নিয়েছেন, সাজা পেতে হবে। 1 বছর তাকে জেল দিয়েছে। আমরা কিন্তু রাস্তাঘাটও করিনি, কোর্টের জাজকে গালাগালি দিইনি, এটা বেআইনি জাজমেন্ট, এটা কংগ্রেস করেছে, একবারও বলিনি। আমরা জাজমেন্ট মেনেছি এবং তিনি তার সাজা ভুগেছেন। কারণ সর্বোপরি আইন, সংবিধান মানতে হবে। দিলীপ ঘোষের বিরুদ্ধে নিন্দুকেরা কুকথার রাজনীতির অভিযোগ করে, কিন্তু আপনিও বারংবার বলেছেন, কিংবা আমরাও দেখিনি যে আপনার চরম নিন্দুক কোনোদিন বলেছে দিলীপ ঘোষ কাটমানি খেয়েছে, 5 পয়সা নিয়েছে। এই দুটো বিষয় আপনি কিভাবে হতে পারে লোকে আমাকে যোগ্য মনে করে না, টাকা দিয়ে লাভ হবে না, তাই দেয় না। এখন না দিলে আমি খাবো কি করে বলুন? প্রশ্নটা হচ্ছে, দেখুন, রাজনীতিতে কিছু লোককে তো উদাহরণ প্রস্তুত করতে হবে। আর নরেন্দ্র মোদী সম্বন্ধে বলতে পারে না কেন? তার জন্য আমরা নয়, সারা দেশ গর্বিত যে আমাদের এরকম প্রধানমন্ত্রী সারা দুনিয়ার সামনে আমরা তার উদাহরণ হিসেবে রেখেছি। তো আমার ব্যক্তিগতভাবে আমি 40 বছর বাড়ি ছেড়েছি। আপনি জানেন আমি লোকের বাড়িতে খাই, যে কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করি। বিদেশে গেলেও, আফ্রিকায় গেছি, একজনের বাড়িতে খেয়ে এসেছি, হল্যান্ডে গেছি, একজনের বাড়িতে খেয়ে এসেছি গিয়ে। মানে এটা আমার অভ্যাস, আমি এখানেও খাওয়া দাওয়া করি লোকের বাড়িতে। এটা অভ্যাস এই জন্য যে আমার সমাজকে সম্পর্ক করতে হয়, লোককে মেসেজ দিতে হয়। আমার ঘর সংসার নেই, কাউকে পয়সা দিতে হয় না, কাউকে পার্টিকেও দিতে হয় না। তো আমি কেন দেখাবো না? এটা দেখিয়েছে বলে আজকে বলতে পারছি পার্টিতে ডিফারেন্স আজকে নরেন্দ্র মোদী হয়েছেন। আর এভাবে রাজনীতি করা যেতে পারে। প্রয়োজনে অপ্রয়োজনে টাকা তোলা, যার প্রয়োজন নেই সেও টাকা তুলছে। একটা মানুষের 350 কোটি টাকা, তার ছেলে বউ কেউ নাই, সে কী করবে? একজন 550 কোটি টাকার মালিক, সে কেউ কোথা থেকে উঠে এসছে আমরা জানি, সে টাকাটা কী করবে আপনি বলুন আমাকে? এটা তো একটা অসুখের পর্যায়ে পৌঁছে গেছে। ছোঁয়াচে রোগ বলুন বা মানসিক অসুখ বলুন, আরও চাই, তার জন্য লোককে মারছে, পিটছে। এই গাড়িটা কার রে, কালকে পৌঁছে দিবি। এই মিলটা কার রে, এই পেট্রোল পাম্পটা কার রে, আমার নামে লিখে দিবি। কি মান হয় বলুন? দিলীপবাবু, আমরা এই আলোচনায় দুটো র্যাপিড ফায়ার রাউন্ড রাখি। র্যাপিড ফায়ার 1, বি গোয়ালে প্রশ্ন আসবে, প্লিজ প্রশ্নটা দেখুন। প্রশ্ন 1, পছন্দের সতীর্থ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার? দেখুন, সুকান্ত মজুমদার আমার উত্তরসূরি বলতে পারেন। পরবর্তীকালে রাজনীতিতে এসছেন, আর আমার পরে তিনি দায়িত্ব নিচ্ছেন পার্টির, তিনি সংগঠন দেখছেন। আজ আমাদের পার্টি বিরোধী পার্টি হিসেবে প্রতিষ্ঠিত, বিধানসভায় আওয়াজ তোলার জন্য লোক দরকার, তার জন্য যোগ্য লোক হচ্ছে শুভেন্দু অধিকারী। তো তিনি প্রশাসনকে নেতৃত্ব দিয়ে সরকারের সামনে চোখে চোখ রেখে কথা বলছেন, আর সংগঠনকে তৈরি করে ইলেকশন জেতাবার জন্য কাজ করছেন সুকান্ত মজুমদার। দুজনেই আমার নেতৃত্ব জোড়া ফলা, আর আমরা যারা আছি বাকিরা তার নেতৃত্বে কাজ করে সেই জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি। সেজন্য পরস্পরের পরিপূরক, আর এইভাবেই আমাদের পার্টি চলতে থাকে। কঠিন প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী? আমি তো বলবো অভিষেকের মতো লেখাপড়া জানা ছেলেরা আজ রাজনীতিতে বেশি আসা উচিত। কিন্তু যে ধরনের কমপ্লেন তাদের বিরুদ্ধে আসছে, এটা দুর্ভাগ্যজনক।
সে কমপ্লেনকে ভুল প্রমাণ করে আর নিজের যোগ্যতা দিয়ে রাজনীতির মাধ্যমে সমাজসেবা করা উচিত, এই ধরনের উদাহরণ আসা উচিত। অজিত দা খুব পুরনো পাকা খেলোয়াড়, কিন্তু ভবিষ্যৎটা বড় অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পার্লামেন্টে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে, কারণ পার্টিতেই উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো তার পরিশ্রম তপস্যার তিনি ফল পেয়েছেন, মন্ত্রীও হয়েছেন। তো আমার মনে হয় অতীতের উপরে ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। পছন্দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী? ঠিক একইভাবে ফাউন্ডেশন আর বিল্ডিং এরকমই আছে, গাছ আর ফল। যেটা অটলজির মতো যারা যোগ্য ব্যক্তি, তিনি কবি ছিলেন ঠিকই, কিন্তু তার যে কথাবার্তা, চলাফেরা, জীবনযাপন মানুষকে প্রভাবিত করেছে। তখন সংগঠন ছোট ছিল, কিন্তু ব্যক্তি অনেক বড় ছিলেন উনি, এটা সবাই মানে। তিনি হয়তো ভারতবর্ষের বাইরে এত প্রতিষ্ঠা পাননি, 6 বছর প্রধানমন্ত্রী ছিলেন, তাও আমাদের পড়োশিরা তার সম্বন্ধে যথেষ্ট উচ্ছ্বসিত। ভারতবর্ষের বহু রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ তাকে দেখে প্রভাবিত হতেন, তার যোগ্যতা গুণ নিয়ে, তার ব্যবহার নিয়ে। সেটাকে কাজে লাগিয়ে মোদিজি আজকে বিশ্বের নেতা হয়ে গেছেন। আর তিনি তার তৈরি করা ফাউন্ডেশন বিল্ডিং খাড়া করে সমাজের সেবা করে সমাজকে সে লাভ দিয়েছেন। তো এটা আমার কাছে গৌরবের যে এরকম নেতা আমরা পেয়েছি। এটা রাজনীতি ক্ষেত্রে এরকম উদাহরণ আরও আসা উচিত। পছন্দের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য? দেখুন, আমরা এদের দুজনের বিরুদ্ধে লড়াই করেছি, এবং আজকে পশ্চিমবাংলার যে পতন, যে বিকৃতি, শুরু আর প্রায় শেষ এরকমই হবে। বুদ্ধবাবু ভালো লোক ছিলেন, সাহিত্যিক ছিলেন, অনেক গুণ ছিল। হতে পারে তিনি চাইছিলেন, তার পার্টি করতে দেয়নি, অনেকবার উনি বিদ্রোহ করেছেন, চলে গেছিলেন, আবার ফিরে এসেছেন, কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারেননি উনি। পশ্চিমবাংলাকে এমন একটা জায়গায় নিয়ে ছেড়ে দিয়েছিলেন, সেটা একটা চ্যালেঞ্জিং জায়গায় চলে গেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা নিয়ে মমতা ব্যানার্জি যেটা করে দেখানো উচিত, যেটা মোদিজি করে দেখিয়েছেন, সেটা উনি করতে পারেননি, বরঞ্চ সেটাকে আরও নিচে নিয়ে গেছেন। সেই জন্য উদাহরণ হিসাবে, ব্যক্তি হিসাবে উদাহরণ থাকতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে এখনও তারা উদাহরণ হিসাবে আমার কাছে কেউ নয়। পছন্দের রাজ্যপাল সিবি আনন্দ বোস, জগদীপ ধনকর? দেখুন, দুজনেই খুব বুদ্ধিমান, প্রথিতযশা, বিদ্বান ব্যক্তি ছিলেন। জগদীপ ধনকর পলিটিশিয়ান ছিলেন, সেই জন্য উনি একটু ধার বেশি ছিলেন। উনি অ্যাডমিনিস্ট্রেটর, যেভাবে কাজ করে সেটা করার চেষ্টা করেছেন, কিন্তু দুজনেই আমার মনে হয় এখানকার সাংবিধানিক পদকে অলঙ্কৃত করে পশ্চিমবাংলায় যে দুর্দশা ঘোচাবার চেষ্টা করেছেন, সেই জন্য সরকারের রক্তচক্ষু সামনে পড়তে হয়েছে। দিলীপ বাবু যদি আগামী দিন মন্ত্রী হন, মন্ত্রিসভার শপথ নেন, হাতে কি থাকবে? ত্রিশূল, গদা, ডমরু? দেখুন, আমাকে যদি কৃষিমন্ত্রী করে তো স্বাভাবিকভাবে আমি কৃষকদের সঙ্গেই থাকবো। আমি জলের চিন্তা করব, জমির চিন্তা করব। হ্যাঁ, আমাকে যদি ডিফেন্স মিনিস্টার করে তাহলে তো মিসাইল থাকবে, এতে কোনো সন্দেহ নেই। বেশ, রাউন্ড 2, অনির্বাণ চৌধুরী, পরবর্তী প্রশ্ন। অনির্বাণদা? দিলীপবাবু, এটা তো আপনি মানবেন যে কোনো নির্বাচনী প্রক্রিয়া দুটো পর্ব থাকে। এক হচ্ছে ক্যাম্পেনিং, যেটা এখন আপনি করছেন, আর অবশ্যই ওয়ানডে ম্যাচ ইলেকশনের দিন। তো কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অভিযোগ আপনাদের বিরুদ্ধে, আপনার আমল থেকেই মূলত, যে বুথ লেভেল কমিটিটা আপনারা ঠিকমতো করতে পারেননি। আর কি এই তৃণমূল অত্যাচার করছে, বুথ দখল, এই কাঁদুনি তো বেশি দিন নেতৃত্ব বা জনগণ সহ্য করবে না। তো সেইটা কেন হলো, এক। আর দু নম্বর প্রশ্ন হচ্ছে যে দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরের 2021-এর নিরিখে আপনার সাথে ডিফারেন্স, তৃণমূল এগিয়ে আছে, যদি সত্যি ঠিকঠাক মনে থাকে আমার, 97,623 ভোট। জিতবেন কী করে? প্রথম কথা হচ্ছে যে আপনি সংগঠনের কথা বললেন। আচ্ছা, সংগঠন নেই, বুথ নেই, আমরা 77টা এমএলএ জিতে গেলাম, 18টা এমপি কী করে জিতে গেলাম? যারা এত বছর সংগঠন করছে, সিপিএম খালি সংগঠনই করতো, তারা কোথায় আজকে? বউনিও করতে পারেনি। বিধানসভাও 0, লোকসভাও 0, পঞ্চায়েত পুরসভা প্রায় সেরকম অবস্থা। সেই জন্য এটা বলার জন্য বিজেপির বিরুদ্ধে বলতে হবে, দিলীপ ঘোষ গ্রামে দাঁড়িয়ে সংগঠন করার লোক। আমি এই 1 মাস গেছি বর্ধমান দুর্গাপুরে, বেশিরভাগ গ্রাম, শহর তো ঘুরছি, বেশিরভাগ যত বড় বড় গ্রাম, ওখানে বড় বড় গ্রাম আছে, 5টা 7টা 9টা 10টা বুথ, একটা 6টা 8টা স্কুল আছে। বেশিরভাগ গ্রামে পৌঁছে গেছি সকাল থেকে রাতে। আমি নিজে জানি কোথায় কী আছে, এবং সেভাবে চ্যালেঞ্জ নিয়ে জিতিয়েছি, আগামী দিনেও করব। বর্ধমান দুর্গাপুরে আমাদের মার্জিন খুব কম ছিল, 2,500 মতো। গতবারে আলুবেলাজি 15 দিন আগে টিকিট পেয়েছিলেন, আর আমি আমার নেতৃত্বের সঙ্গে লড়াই করে তাকে টিকিট দিয়েছিলাম যে ওই লোকটাই জিততে পারে, ওখানকার লোক, এবং তিনি জিতেছিলেন, ওনার মতো কুশলী লোক। এবারেও সেরকম পরিস্থিতি আছে, এবং সেই জন্য ওনাকেই দেওয়া হচ্ছে আসানসোল বার করার জন্য। তো সেই জন্য ওখানকার যে পরিস্থিতি যা আছে, বর্ধমান দুর্গাপুর আপনি বিধানসভার সঙ্গে তুলনা করছেন, বিধানসভা লোকসভার মধ্যে পার্থক্য হয়। আপনি একটা যদি পরম্পরা দেখেন, আমরা বিধানসভায় 2, 3, 4% ভোট পেতাম,
লোকসভায় 10, 15, 17% পেয়েছিলাম 14 সালে, সেটাকে 40-এ নিয়ে গেছি। কিন্তু এই যে ডিফারেন্স, 10% ছিল 16 সালে বিধানসভায়, আর 14 সালে 17% ছিল, তো 7%-এর ডিফারেন্স ছিল। কিন্তু দেখুন 19 আর 21-এ 40 আর 38 হয়ে গেছে। এই গ্যাপটা আমরা মিটিয়ে ফেলেছি। অনেকে বলে এটা মোদির ভোট, এটা কেন্দ্রের ভোট। নিঃসন্দেহে এই যে কেন্দ্রের ভোট আর রাজ্যের ভোট আমরা এক করে ফেলেছি, তার কারণ হচ্ছে আমরা নিচে সংগঠন করেছি, তাই এই রেজাল্টটা সম্ভব হয়েছে। এই দুটো দূরত্ব আমরা মিটিয়ে দেবো। আমাদের গেস্ট এডিটর তিলোত্তমা মজুমদার। আমরা যেটা দেখছি যে ধরুন এত বছর যত সরকার এসছে, বিজেপি সরকারের আগে এই শেষ দুটো টার্মের আগে পর্যন্ত, যে বিজেপি যতখানি অর্থনৈতিক দিক থেকে যতখানি ব্যবসায়িক দিকটাকে গুরুত্ব দিয়েছে, আমরা দেখেছি যে এর আগে ততখানি গুরুত্ব কেউ অন্যান্য সরকার দেয়নি। এবং তার ফলে যেটা হয়েছে যে সাধারণ মানুষের কাছে যেহেতু অর্থনীতির বিষয়গুলো খুব একটা পরিষ্কার হয়ে ওঠে না, এটা একটা এরকম ধারণা তৈরি হয়েছে যে বিজেপি দেশকে বেচে দিচ্ছে। তো কথা হচ্ছে যে এখানে এই যে বাণিজ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া, সেটা ভালো না মন্দ তার কোনো বিচারে আমি যাচ্ছি না, বা আমার সেই যোগ্যতা নেই। কিন্তু আমি বলছি যে এই যে বাণিজ্যিক দিকে ঝুঁকে যাওয়া বা বেসরকারীকরণের দিকে ঝুঁকে যাওয়া, এখানে যে পাবলিক ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ক্যাপিটাল, এই দুটোর মধ্যে সামঞ্জস্য রাখবে কি করে বিজেপি, বা কতটা রাখতে পারছে? এক। দুই হচ্ছে যে এটার সঙ্গেই যেহেতু সংযুক্ত, আপনি নিজেও কৃষির কথা তুললেন, যে ভারতবর্ষ অনেক এগোচ্ছে, আরও এগোবে ভবিষ্যতে, সরকার নিরপেক্ষভাবে নিশ্চয়ই এগোবে। কিন্তু এটা তো অনস্বীকার্য যে ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ, এবং কৃষিকে সম্পূর্ণ বাণিজ্যায়িত করাটা কোথাও যেন একটা মানবিক দিক থেকে মনে হয় ঠিক হচ্ছে না। অথচ আমরা দেখছি যে কোথাও কৃষির সঙ্গে সম্পর্কিত বাণিজ্য এবং কৃষক, এদের সঙ্গে সরকারের একটা নিরন্তর সংঘর্ষ চলছে, যেটা এখনো পর্যন্ত সমাধানে পৌঁছয়নি। এটা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ অবধি? প্রথম যেটা আপনি বললেন শিল্প বা ব্যবসা, দেখুন পলিসি, আর্থিক নীতি, এটা সাধারণ মানুষ কোনো অনেক যারা লেখাপড়ার জন্য বোঝে না, এটা সরকারের ব্যাপার, এক্সপার্টদের ব্যাপার, তারা পলিসি ঠিক করবে। লোক দেখবে আমি কী পেলাম। আজ আমার গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক ইত্যাদি, তারা লাভবান হয়েছে কিনা, তাদের জীবন স্তরের পরিবর্তন হয়েছে কিনা, যেটা আমি বললাম 25 কোটি লোককে দারিদ্র্য সীমার উপরে নিয়ে আসা হয়েছে। যে লেভেল আছে আমরা, যে সরকার যেটা স্ট্যান্ডার্ড ঠিক করেছে সেই অনুযায়ী, তার জন্য তার বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। সে লোকটা বাড়ি বানাতে পারবে না, তার মানে কি সে বাড়িতে থাকবে না পাকা বাড়িতে? তার বাড়িতে গ্যাস দেওয়া হয়েছে, শৌচালয় ইত্যাদি যা গরিব কৃষকরা পয়সা না থাকার জন্য ঠিক সময় বীজ সার কিনতে পারে না বলে চাষ করতে পারে না। এবার আলু লাগানোর পরে বৃষ্টি হলো, নষ্ট হয়ে গেল, তাহলে আর আলু চাষ করতে পারবেন, পয়সা নেই। তো তাকে মোদিজি বললেন 6,000 টাকা তোমার ব্যাংকে দিয়ে দিচ্ছি, যখন দরকার তুলে নিয়ে তুমি চাষ করো। আজকে 11-11.5 কোটি মানুষ সে লাভটা পাচ্ছে, এটা হচ্ছে স্থায়ী লাভ। দ্বিতীয় হচ্ছে যে আজকে 4 বছর হয়ে গেল, গরিব মানুষ 80 কোটির বেশি লোক ফ্রিতে চাল ডাল গম পাচ্ছে। কারণ এমন একটা পরিস্থিতি সারা দুনিয়াতে চলছে, অর্থনীতি ভেঙে পড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, জিডিপি কমে যাচ্ছে, কিন্তু ভারত চ্যালেঞ্জকে নিয়ে এগিয়ে যাচ্ছে। বিদেশ থেকে লোন করতে হয়নি কিন্তু। এই জন্য সাধারণ মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ, আমার জীবনে পরিবর্তন হয়েছে। মনমোহন সিং আর্থিক সংস্কার শুরু করেছিলেন, আগের সরকার, এই সরকারও সেই রাস্তায় যাচ্ছে, আর বেশি গতিতে যাচ্ছে, কারণ তাতে আমরা লাভ পেয়েছি। তো সেই জন্য এই পলিসি যেটা তর্ক বিতর্ক হচ্ছে, সরকার বিল পাস করেছিল, সেটাকে ব্যাক করেছে, এই জন্য যে সমাজ এখনও স্বীকার করেনি, এই জন্য স্বীকার করেনি, তারা ব্যাপারটা বুঝে উঠতে পারছে না। বিশ্বের বহু উন্নত দেশ, তাদের যে পলিসি আছে, এই যে প্রাইভেটাইজেশন, আপনি বলুন কটা দেশ দুনিয়াতে আছে যে সরকার ফ্যাক্টরি চালায়, সরকার ব্যবসা করে, যে চালিয়েছে সে ডুবেছে? রাশিয়া ডুবেছে, রাশিয়ান পলিসিকে আমরা ফলো করেছিলাম। চায়না বলছে কমিউনিজম, কিন্তু তার চেয়ে বড় ক্যাপিটালিজম কোথায় আছে? সমস্ত আমেরিকান কোম্পানিকে সব সুবিধা দিয়েছে, তার দেশের শ্রমিক সবচেয়ে বেশি শোষিত আজকে। তো মানুষ একটা নস্টালজিয়াতে থাকবো, আরে বিক্রি করে দিল ভাই, আমি গেছি তো, আমার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি দুর্গাপুর, আমার রোজ শুনতে, দাদা ওই কারখানাটা খুলবে তো। আমি খুলে কী করবেন? তার ভিতরে মেশিন আছে, পাখা আছে, নাই, তাহলে কী করে চলবে ভাই? হ্যাঁ, যেটা চলতে পারে, ওখানে ডিএসপি কোম্পানি, তাতে 10,000 কোটি টাকা ইনভেস্ট করেছে কেন্দ্র সরকার, যাতে ওটা মডার্নাইজেশন হয়, আবার চাকরি হয়, লাভে চলে।
ডিভিসি যে বিদ্যুৎ সাপ্লাই করে, তাতে 2টো ইউনিট নতুন হচ্ছে, 800 মেগাওয়াট নতুন বিদ্যুৎ হবে। আগেরটা ভেঙে উড়িয়ে দিয়ে 9,000 কোটি টাকা ইনভেস্ট করেছে। এইভাবে হবে। আপনি পুরনো জিনিস রুগ্নকে বয়ে বেরিয়ে কিছু লোককে চাকরি বাঁচিয়ে রাখতে হবে, সেজন্য আমার আপনার ট্যাক্সের টাকা তাদের দিতে হবে, আর বছরের পর ক্ষতি চলবে। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। বিজেপির একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, রুগ্ন কারখানা চালাবো না, দরকার হলে বিক্রি করবো, সেই টাকা ইনভেস্ট করব, আর সেই রাস্তায় উঠছি। যারা এই কমিউনিস্টরা, রাশিয়াপন্থীরা এই চিৎকার করে, এই সর্বনাশের মূলে তারাই এসছে। বেশ, নেক্সট আমাদের গেস্ট এডিটর জন্টু বড়াই। দিলীপবাবু, আজ থেকে 150 বছর আগে এই মাটিতেই, বাংলার মাটিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার মিলন এবং একাধিক প্রবন্ধে কিন্তু বারবার রাজনীতিবিদদের শালীনতা মেনে ভদ্র সভ্য কথা বলতে হবে, এই নাসিহত একের পর এক দিয়ে গেছেন। এবার প্রশ্ন হচ্ছে, লাস্ট 2 দশকে এ রাজ্যে কুকথার সাথে অনিল বসু, বিনয় কোঙ্গার, মমতা ব্যানার্জি, কুণাল ঘোষের সমর্থক হিসাবে আপনার নামটাও বারবার ভেসে ওঠে। ইভেন দীর্ঘ সাইলেন্ট মুডে থাকার পরে এই ভোট ময়দানে নেমেই কিন্তু আপনি স্বমহিমায় একইভাবে এই একই জিনিস যে প্র্যাকটিস করছেন, এটা কি আপনি, এটা তো একদম অনস্বীকার্য যে আপনি এটার পরিবর্তন চান না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি কি মনে করেন এটা বিরোধীদের বিষে বিষক্ষয় এই শাসককে প্রতিহত করার একটা পপুলার হাতিয়ার, নাকি আপনাদের মতো যে রাজনৈতিক দল বিজেপি এই রাজ্যে, যারা কেন্দ্রীয় এজেন্সিকে শক্তিশাল করে কার্যত গণসংগঠন না বাড়িয়েই শুধু ছেঁড়া ছাতায় নিজেকে ঢাকতে বা দিল্লির হেডমাস্টারদের ভরসায় যারা ভোট রাজনীতি করেন, তারা এই ধরনের মানে অরাজনৈতিক কথাবার্তা, কুকথার বন্যা করে ভোট ম্যানেজ করতে চাইছেন, নাকি ক্ষমতায় আসলে পরে এর ঠিক বৃত্তের বাইরে গিয়ে আপনি একটা সুস্থ রাজনীতির পরিমণ্ডল তৈরি করে জোর দেবেন? আপনি কি বাংলার লোককে বোকা ভাবেন নাকি? তারা চোখ বন্ধ করে ভোট দিচ্ছে খারাপ লোকদেরকে। আমি তো মনে করি বাংলার মনে হয় সচেতন। একজনের ভুলের জন্য আরেকজনকে সুযোগ দিয়েছে, সে অসমর্থ হয়েছে, অন্য লোককে সুযোগ দিয়েছে। আপনি 2 দশকের কথা বললেন, আমি তো 4 দশক বলবো। যেদিন থেকে কমিউনিস্টরা এসছে, হিংসাও বেড়েছে আর এই ধরনের কালচারও এসছে, আর আমরা ওই সময় বড় হয়ে উঠেছি। আমি যদি ওই রাজনীতি করি, আমার দোষ কী? আমি মনে করেছি ওটাই রাজনীতি, ওই স্কুলে তো পড়েছি আমরা। আর যারা বলেছে তাদেরকে আমি সেই কথায় উত্তর দিচ্ছি, আপনার সম্বন্ধে বলেনি, ওনার সম্বন্ধে বলেনি, কেউ বলতে পারবে না। আমার মনে হচ্ছে উনি ওটা, ওনার রুচি, উনি ওটা বোঝেন, উনি ওটা ওই ভাষায় উত্তর দেওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় নাই, খালি সারা ভারতবর্ষে সবচেয়ে বড় পার্টি বিশ্বের। কোথায় তো দরকার হয় না আমাদের হিংসা করার, একটা ভোট লুট করতে। এতে ইলেকশন চলছে। কোনো বিজেপি রাজ্যে আদার দেন বাংলা, কেরালাও হতে পারে, কমিউনিস্টরা আছে, একটা ঢিল পড়বে না, একটা ইট পড়বে না, একটা এফআইআর হবে না, কেউ বলতে পারে না ওইখানে রিগিং হয়েছে। কেন বলুন? আমরা পরিবর্তন করেছি। কেরালায় কমিউনিস্ট রাজ্য ছিল, খুন হয়েছিল। এখানে 40,000 লোক, 45,000 লোক খুন হয়েছে। কংগ্রেসিরা বলে এখন ওদের সঙ্গে হাত মিলিয়েছে। তো কেন পরিবর্তন হয়ে গেল ওখানে? এখানে হচ্ছে না কেন? এটাই রেসিপি, যে এই করে চালিয়ে যাও। বিজেপি পরিবর্তন করতে পারে। আমি যেটা করছি, আমার মনে হয় ওরা ওই ভাষা বোঝে। আচ্ছা, উনি বলেছিলেন সারা জীবন বলে যাবেন নাকি? কেউ প্রতিবাদ করবে না? আপনারা করলে তো দোকান বন্ধ করে দেবে, ব্যবসা বন্ধ হবে, আপনি অফিস যেতে দেবেন না, বাড়িতে ঢিল পড়বে। দিলীপ ঘোষ পরোয়া করে না, ঢিল মারুক আর পাটকেল মারুক। আমি বলবো, আর যদি মনে হয় ঠিক নয়, আপনি ওকে হারান। আর তারপরে ওনাকে আপনারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন। তার চেয়ে খারাপ ভাষা বাংলায় কে বলেছেন? মহিলা হিসাবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, আমাদের পার্টির নেতা, রাষ্ট্রপতি, রাজ্যপাল, কাকে বলে? আর কে বাকি থাকলো? তো দিলীপ ঘোষ যদি প্রতিবাদ করে বিতর্কিত কুকথা, আমারটা কুকথা, ওনার বিরুদ্ধে বলার আপনার হিম্মত নেই, তাই ওনারটা ঠিক। আর দিল্লির কথা আপনি বললে, আমি সর্বভারতীয় পার্টিতে নেতৃত্ব করি, আমিও সর্বভারতীয় পার্টিতে আমার সভাপতির দায়িত্ব ছিল কেন্দ্রীয়ভাবে। আমাদের সর্বভারতীয় নেতারা আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, হোম মিনিস্টার আসবেন। এখানকার লোকেরা তো গিয়েছিলেন গোয়াতে, ত্রিপুরাতে, কই বনি করতে পারলেন না কেন? বাংলার এত বদনাম করে দিয়েছেন, দেখলে লোক ছিছি করে। গোয়া গেছিলাম আমি গতবারে, সরকার হওয়ার পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাকে পার্টি পাঠিয়েছিল, আমি উপস্থিত ছিলাম। তো আমি যখন ওখানে ঘুরছিলাম, আমার সঙ্গে একজন পিএসও ছিল, পুলিশ ওখানকার सिक्योरिटी देय। कैसा हुआ, क्या हुआ? टीएमसी पार्टी आया था, उसको वोट, बोले कौन देगा वोट उसको, चोर पार्टी है। তো ওখানে যা ভোট পেয়েছিল টিএমসি, আর যা টাকা খরচা করছিল, ইলেকশন কমিশনকে দেওয়ার রেজাল্ট, একটা ভোটের পিছনে 4,500 টাকা খরচা করেছিল ওরা। আর মমতা ব্যানার্জি এখানে মহিলাদের 500 টাকা দেন, ওখানে বলছেন 5,000 টাকা দেবেন। উনিও বুঝে গেছেন বিজেপি রাজত্বের মানুষের মান কত, আর পশ্চিমবাংলার টিএমসি রাজত্বের মানুষের মান কত। দিলীপবাবু, 2019, 2021 দুটো সময়ে আর কি, দুই নির্বাচনেই আপনি দলের ক্যাপ্টেন, তো রান তোলার দায়ও আপনারই বেশি ছিল।
এবার ক্যাপ্টেন্সিও নেই, রান তোলার দায়ও তেমন নেই, তাহলে টেনশন একটু কম? না, রান তোলার দায় আছে। বিরাট ক্যাপ্টেন নেই কিন্তু রান তোলে, রোহিত ক্যাপ্টেন নেই কিন্তু ভালো রান তোলে, জেতায় টিমকে। ক্যাপ্টেনরা ফেল হয়ে যাচ্ছে ওখানে, আমাদের দেখলাম ওই গিল পাচ্ছে না, নতুন যারা এসেছিলো তারা ফেল হয়ে যাচ্ছে, পান্ডিয়া পাচ্ছে না, পুরোনো চাল ভাতে বাড়ে। তো আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি করেছি। আমার 1 বছরের সভাপতি থাকার মতো মেয়াদ ছিল, কিন্তু আমি এই নির্বাচনের দিকে তাকিয়ে আমি দেখলাম নতুন সভাপতি হলে তাকে সময় দেওয়া হবে, তিনি বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। আমি মাননীয় নাড্ডাজিকে বললাম যে অনেক হয়ে গেছে, আমার অগ্নি পরীক্ষা হয়ে গেছে, লোকসভা বিধানসভা যা হয়ে গেছে, কি হয়েছে আপনারা ঠিক করুন, এবার নতুন লোককে দায়িত্ব দিন। হিসাব মতো 2টো টার্ম 3 বছরে আমাদের সংবিধান একজনকে অধিকার দেয়। 2 বছর আমি দেখেছি, যেহেতু 1 বছর নির্বাচন জন্য এক্সটেনশন হয়েছিল, আমার 7 বছর আমি থাকতে পারতাম। আমি পার্টির জন্য নতুন দায়িত্ব দিন, সে যেন বুঝে নেয়। এটা আমি বলেছিলাম গিয়ে, রাজনীতিতে কেউ বলে না আমাকে সরিয়ে দিন, লোকে হাতে পায়ে ধরে একটা পদ দেওয়ার জন্য। এ বলার আমার দম ছিল, আমি বলেছি। আমি তো পার্টির জন্য আগে যেমন কাজ করতাম এখনও তাই করব, বরঞ্চ বেশি কাজ করছি। কি হয়, যে নেতৃত্বে থাকে তাকে বসতে হয়, মিটিং করতে হয়, পলিসি তৈরি করতে হয়, সে দায় আমার নেই, আমি ইমপ্লিমেন্ট করি খালি। Next. 42-30 হবে? সেটা তো ওইভাবে বলা মুশকিল আছে, ভোট হোক তারপরে দেখা যাবে। কিন্তু আপনাকে আমি বলি, মোদি আছেন মার্কেটে, তার ডেভেলপমেন্ট আছে, আর যারা এখানে চেঁচামেচি করছে তারা কি করছে, সন্দেশখালি থেকে শিক্ষা দুর্নীতি সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। সৈকত বসু, দিলীপবাবু, আপনি বলছেন যে আপনার কোনো মোহ নেই, আপনার নিজস্ব ঘরবাড়ি নেই, আপনি লোকের বাড়ি খান, আজ বললে কাল, দল যদি আজ বলে কাল আপনি ঝোলা গুটিয়ে চলে যাবেন এতে। তো রাজনীতি তো ঠিক এইভাবে চলে না, রাজনীতি তো একটা উচ্চাকাঙ্ক্ষাও মানুষের থাকে, একটা ধাপে ধাপে এগোনোর। তা আপনার কি মনে হয় না আপনি রাজনীতিতে খুব মিসফিট? এর থেকে রামকৃষ্ণ মিশনে যোগ দিলে আপনি খুব ভালো করতেন, আপনার যদি এতটাই উচ্চাকাঙ্ক্ষা না থাকে। আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে একটা মিশন দিয়ে, আমি সেটা করছি। এখন সেই মিশনে যে আমি যদি সফল না হয় তাহলে আমি কেন সময় নষ্ট করবো? আর যদি কাজটা না হয়, যে কোনো কারণে হোক, অনেক সমস্যার কথা আপনারা বলছেন, তা আমার কোনো মোহ থাকবে না পদের জন্য। আমি তো বললাম, আমি নিজে প্রেসিডেন্টের পদ ছেড়ে এসেছি। বিজেপি সর্বভারতীয় পার্টি আর তার রাজ্যের সভাপতি, যার এত MLA MP আছে, সেখানেও ছেড়ে আসবো। আমি পার্টির স্বার্থে ছেড়ে এসেছি। আর যদি প্রয়োজন হয় পার্টির স্বার্থেও রাজনীতি ছাড়বো, দেশের সাহিত্য রাজ্যের সাথে রাজনীতি ছাড়বো। আপনি একজন ভারতীয় শিক্ষিত এক প্রগতিশীল নারীর আদর্শ হিসেবে কি মনে করেন? দেখুন, আমাদের ইতিহাসে আর নারী কম নাই, খনা নীলাবতী থেকে মা সারদা পর্যন্ত এরকম বহু নারী আছেন যাদের লিখিত শ্লোক বেদেতেও আছে। আজকেও যারা আমাদের সমাজে আছেন বা রাজনীতিতে আছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আছেন, মহিলারা এত উচ্চ স্থানে নিজেরা আছেন এই যুগেও, যেটা সত্যিকার অনুকরণীয়। আমাদের ধরুন দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি আছেন, আমি তার গ্রামের বাড়ি গেছিলাম, আর সত্যি বলতে আমার যে গ্রামের বাড়ি বর্ডারে আছে উড়িষ্যার, 90 কিলোমিটার তার বাড়ি, জাজপুরে গেছিলাম আমি। আমার 100 জন কর্মীকে নিয়ে গেছিলাম, একদিন জঙ্গলে থাকলাম, পরের দিন ওনার বাড়ি দর্শন করালাম, দিয়ে ফিরলাম। 30 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে গ্রাম, সেখান থেকে কলেজ। উনি ওই সময় গিয়ে গ্রামের প্রথম গ্র্যাজুয়েট, পাস করে এসছেন, চাকরি করেছেন, চাকরি চেয়ে আবার রাজনীতিতে এসছেন, পঞ্চায়েত থেকে MLA, মন্ত্রী, তারপরে গভর্নর থেকে এখন প্রেসিডেন্ট হয়েছেন। কোথার থেকে উঠে এসছেন উনি, এটা একটা উদাহরণ, প্রেরণা, যে ওই বাড়ি একটা আদিবাসী মেয়ে জায়গায় গেছে আছেন। এছাড়া রাজনীতিতে আছেন, সমাজ জীবনে আপনি দেখুন অতি সম্প্রতি পদ্মভূষণ পদ্মবিভূষণ আমাদের সরকার দিচ্ছে। যারা আসছেন ওখানে হেঁটে, তাদেরকে আপনারা কজন চিনতেন? আপনারা তো সমাজে কাজ করছেন, অনেক খবর রাখেন, আমি তো শুনিনি নাম। জীবনে প্রথম ব্লাউজ পরেছেন, প্রথম চপ্পল পরছে, চপ্পল পরতে পারছে না, পা বেঁকে গেছে জঙ্গলে হেঁটে হেঁটে। 72 বছরের মহিলা, তিনি পদ্মভূষণ পাচ্ছেন কেন? তিনি 6 লক্ষ গাছ লাগিয়েছেন। একজন মহিলা সবজি বিক্রি করে হসপিটাল তৈরি করেছেন মানুষ, ছাগল চাষ করে শৌচালয় তৈরি করেছেন গ্রামে। মহিলা, এদেরকে কে চিনবে বলুন? কর্ণাটকের জঙ্গল থেকে এসেছেন, আমাদের ওখানকার MLA, তাকে 2টো ব্লাউজ কিনে নিয়েছে, আম্মা এটা পরে যেতে হবে রাষ্ট্রপতির বাড়িতে, বলে আমি তো কোনোদিন পরিনি, বিয়েতেও পরেনি। সেই পরিবার থেকে উঠে এসছেন। এরা কি কম নাকি? তো এখনও ভারতবর্ষে, পশ্চিমবাংলায় বহু মানুষ আছেন, মহিলারা আছেন, আমরা ওটা চমক ধমক ভালোবাসি। গতবারে 2 জন ফিল্ম স্টারকে MP বানানো হলো, এবারে টিকিট কেটে দেওয়া হলো, তো লোকে ভোটও দিয়ে দেয়। তো পার্টি ভাবে এরা বোধহয় খুব পপুলার, জিতে যায়। তো মানুষের চয়েস, রুচিও পাল্টাবার দরকার আছে, তাহলে সমাজ পাল্টাবে, এটা ওটা চ্যালেঞ্জ। কীর্তি আজাদকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি তো জানতেন না আপনার প্রতিপক্ষে কে দাঁড়াবে, দিলীপ ঘোষের নামটা অ্যানাউন্স হওয়ার পর কি মনে হচ্ছে যে আগে জানলে আমি এই সিটটা
নিতাম না। কীর্তি আজাদ বলেছিলেন যে উনি আপনার নাম শুনেননি। ঠিক একই প্রশ্ন আপনাকে করব, আপনার নাম যখন অ্যানাউন্স হলো তখন আপনি জেনে গেছেন কীর্তি আজাদ আপনার প্রতিপক্ষ ওই কেন্দ্রে, তখন আপনার রিয়াকশনটা কী ছিল? দেখুন, আমি এর আগে দুবার নির্বাচন লড়েছি, 2-0 জিতেছি। আর যাদের বিরুদ্ধে জিতেছি, আমি বলি না হারিয়েছি, আমাদের বাংলার কিংবদন্তি রাজনীতিবিদ জ্ঞান সিং সোহন পাল 7 বার MLA ছিলেন। 92 বছর বয়স ছিল না আমি তখন, যখন যাই আমার 52 বছর বয়স ছিল। আমি লড়াই করলাম, চাচাজি বলতে সবাই ওনাকে। আমি বলেছিলাম যে চাচাজির বয়স 92, এই বয়সে কাউকে কাজ করানোটা অমানবিক, তাকে জিতিয়ে আপনারা কষ্ট দেবেন, এটা ঠিক হচ্ছে না, এইভাবে বলেছিলাম। যেন বলুন যে চাচাজি ধন্যবাদ, দিলীপ দা জিন্দাবাদ, আর সেটাই হয়েছিল। আমি তারপরে ওনাকে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিলাম রেজাল্টের পরে। মানসদা বিধানসভায় পরিচয় ছিল, এখনও পরিচয় আছে, আমার দাদা, উনি ভাইয়ের মতো ভালোবাসেন। কিন্তু দুজনের ইলেকশন লড়েছি, দুজন রেজাল্ট হচ্ছে যখন ডিক্লেয়ার, আমরা এরকম পাশে চেয়ারে বসে মুড়ি খাচ্ছি, গল্প করছি আর রেজাল্ট দেখছি। আমিও কীর্তি আজাদ, ওনার সঙ্গে আমার পরিচয় ছিল এক সময়, দিল্লিতেই পরিচয় হয়েছিল, বিজেপিতে ছিলেন, তারপরে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে পার্টি থেকে। তো তিনি ক্রিকেটার হিসেবে, আমি প্রথম দিন বলেছি, সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন, কী রেকর্ড করেছেন বড় কথা নয়, ওইখানে পৌঁছতে গেলে সাধনা করতে হয়, পৌঁছেছেন। কিন্তু রাজনীতির খেলাটা অন্যরকম। তিনি গতবারে কংগ্রেসে দাঁড়িয়ে জামানত জব্দ করেছেন ধানবাদে, তারপরে পরিক্রমা শুরু হয়েছে, এখানে এসছে, এখান থেকে পরিক্রমা পুরো হবে। তো আমাকে উনি অনেক কিছু বলেছেন আমার সম্বন্ধে, আমি বেশি কিছু বলিনি, এটা ঠিক। উনি দাঁড়িয়েছেন আমি জানতাম, এখনও ওনাকে ওখানকার লোক স্বীকার করেনি। উনি ধুতি পরে সেদিন নমিনেশন করতে গেছেন, বাঙালি হওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাংলা তো ভাষা বলতে পারেন, ওনার ভাষা ওনার পার্টির লোকেরা বুঝতে পারছেন। দিলীপবাবু, র্যাপিড ফায়ার 2, এখানে বিগওয়ালা আমি প্রশ্ন দেখাবো, অপশনও থাকবে, আপনাকে ইয়েস নো যে কোনো একটা অপশন ক্লিক করতে হবে, এখানে আপনি তুলে দেখাতে পারেন। আর যদি পাস করতে হয় তাহলে মাঝামাঝি ধরতে হবে, 5টার মধ্যে একটা পাস করতে পারবেন, 4টে উত্তর আপনাকে দিতে হবে। আমরা যাই এক এক করে প্রশ্নে। প্রথম প্রশ্ন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকলে লোকসভার লড়াই জোরদার হতো, হ্যাঁ কি না? ইয়েস। নেক্সট, দলবদলুদের গুরুত্ব দেওয়াই 2021-এ ব্যর্থতার অন্যতম কারণ, হ্যাঁ কি না? না। নেক্সট, শুভেন্দু অধিকারী কি বিজেপির মুখ্যমন্ত্রী মুখ, হ্যাঁ কি না? পাস। যেটা বলার অধিকার আমার নাই। নেক্সট, আপনাকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দল ভুল করেছে, হ্যাঁ কি না? নো। নেক্সট, বিজেপিতে দিলীপ ঘোষের সেই কদর আর নেই, হ্যাঁ কি না? নো। আপনারা দেখছিলেন দিলীপ ঘোষ অ্যান্ড 5 এডিটর্স। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এডিটরদের আজকে আলোচনায় ছিলেন দুজন গেস্ট এডিটর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।